ওয়ালাইকুম আসসালাম। একটি কোম্পানির মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না। দেখো তো একটু চিন্তা করে, ঠান্ডা মাথায় চিন্তা করে এটা বের করতে পারো কিনা। এবছর ভর্তি পরীক্ষা আসছিল এটা। মালিকানা সত্ত্ব, মোট মালিকানা সত্ত্বের পরিবর্তন হবে না কোনটাতে? এটা ডি হবে স্যার। এটা কোম্পানি পরিচালকদের ঋণ দেয়। হ্যাঁ, পরিচালকদের যদি ঋণ দেয়, ঋণ দিলে এটা কি ঋণ গ্রহণ না ঋণ প্রদান? ঋণ প্রদান। এটা একটা বিনিয়োগের মতো না? ঋণ প্রদানটা প্রদত্ত ঋণটা বিনিয়োগের মতো। এটাকে বিনিয়োগ বলা যাবে না, তবে প্রদত্ত ঋণ বিনিয়োগের মতো। এটা একটা সম্পদ নাকি দায়? এটা আমার জন্য সম্পদের মতো। সম্পদ মতো না, সম্পদ। সম্পদ। প্রদত্ত ঋণ একটা সম্পদ, তাহলে প্রদত্ত ঋণ নামক সম্পদ বৃদ্ধি পায়। আর যেহেতু টাকা প্রদান করা হয়েছে, তাহলে নগদ নামক সম্পদ হ্রাস পায়। অর্থাৎ এখানে সম্পদ বৃদ্ধি পায়। এই যে প্রদত্ত ঋণ, যেটা ঋণ প্রদান করা হয়েছে, প্রদত্ত ঋণ একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পায়। নগদ চলে গেছে, তাই সম্পদ হ্রাস পায়। আর যে রাইট শেয়ার, তারপরে নরমাল শেয়ার, তারপরে হচ্ছে তোমার রাইট শেয়ার, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, শেয়ার ইস্যু করা মানেই তো শেয়ার হোল্ডারের সত্ত্ব পরিবর্তন হবে। আর লভ্যাংশ ঘোষণা করলেও তো শেয়ার হোল্ডারের সত্ত্ব হ্রাস পাবে, তাই না? লভ্যাংশ ঘোষণা করলে কি হয়? লভ্যাংশ ঘোষণা করলে তোমার হচ্ছে দায় বৃদ্ধি পায় আর শেয়ার হোল্ডারের ইকুইটি হ্রাস পায়। আর শেয়ার ইস্যু করলে কি হয়? সম্পদ বৃদ্ধি পায় আর তোমার হচ্ছে শেয়ার হোল্ডার সিকিউরিটি বৃদ্ধি পায়। তারপর রাইট শেয়ারও একই রকম। শুধু শেয়ার বললে যে কথা হবে, যে প্রভাব পড়বে, রাইট শেয়ার একই প্রভাব পড়বে। রাইট শেয়ারও সম্পদ বৃদ্ধি পাবে, শেয়ার হোল্ডার সিকিউরিটি বৃদ্ধি পাবে, তাই না? জি। তাহলে आंसर হবে ডি। তারপরেরটা দেখো তো। স্যার এখানে সম্পদ বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এ আনসার মেবি বি হবে। সহজ বিষয় তো, না পারাটা তো অন্যায়। এটা না পড়াইলেও পারা উচিত, বাট পড়াইছি, আজকে এটা পড়াইছি। ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করা হয়েছে। শেয়ার ইস্যু করলে, শেয়ার ইস্যু মানে হচ্ছে শেয়ার কাউকে দেওয়া হয়েছে বা মালিক বানানো হয়েছে কাউকে। শেয়ার ইস্যু করা মানে কাউকে শেয়ার দেওয়া, প্রতিষ্ঠানের শেয়ার কাউকে দেওয়া বা কাউকে মালিক বানানো। তো মালিক বানাইলে কোম্পানির মালিকানা সত্ত্ব কি হয়? বৃদ্ধি পায়, ঠিক আছে, কিন্তু এখানে সম্পদ বৃদ্ধি তো আর পাবে না, সম্পদ হ্রাসও পাবে না। এখানে সম্পদের উপর কোনো প্রভাব পড়বে না, এখানে সম্পদের সাথে কোনো সম্পর্ক নাই। এটা স্পষ্ট প্রশ্নের মধ্যে লেখা আছে, কোথায় কি কি ঋণ লেখা আছে, তাই না? তো ঋণটা যেটা লেখা আছে সেটা খুঁজে না পেলে আন্দাজে অন্য কিছু বলে দিলে হবে? ঋণ পরিশোধের কথা বলা আছে না, ঋণ পরিশোধের বিনিময়ে তো শেয়ার ইস্যু করা হয়েছে। তাহলে ঋণ পরিশোধ করলে কি প্রভাব পড়ে সেটা বলতে হবে, আন্দাজে বললে হবে না তো। ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু মানে হচ্ছে শেয়ার হোল্ডারের সত্ত্ব বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আর ঋণ পরিশোধ করলে কি হয়? ঋণ পরিশোধ মানে কি? ঋণ যে দায়, এটা তো পারে না এমন পৃথিবীতে কেউ আছে? ঋণ মানে যে দায়। ঋণ তো হচ্ছে দায়ের উপর প্রভাব পড়বে। ঋণ পরিশোধ করলে কি দায় বৃদ্ধি পায় না দায় হ্রাস পায়? যদি ঋণ পরিশোধ করা হয় তাহলে তো দায় হ্রাস পাবে। হ্যাঁ, তাহলে বলো তাড়াতাড়ি, এখন বলো, অনেক সময় তো। তাহলে এখন দায় হ্রাস পাবে আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এই জিনিসটা আজকেই পড়াইছি, না পড়াইলেও পারা উচিত, বাট পড়ানোর পরও না পারাটা অন্যায়, বুঝছো না? এখানে তো লেখা আছে ঋণ পরিশোধ, তাহলে ঋণ পরিশোধ করলে তো দায় হ্রাস পায়, বুঝাই যাচ্ছে ঋণ পরিশোধ করছে মানে দায় হ্রাস পাইছে। তো দায় হ্রাস পাইছে, কিন্তু দায় তো আর বৃদ্ধি পায় না এখানে, সো এটা তো হবে না। তারপরে এখানে দায় হ্রাস পাইছে, ঠিক আছে, আবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, এটাও ঠিক আছে, কারণ শেয়ার ইস্যু করার কারণে কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় না? তার মানে ডি হবে। এভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় বুঝলে খুবই সহজ এগুলো।
না বুঝলে হচ্ছে অনেক কঠিন, অনেক অনেক কঠিন লাগবে না বুঝলে। তারপর হচ্ছে বোনাস শেয়ার তো অলরেডি আমরা জানি, এটা বুঝলেও হবে না বুঝলেও সমস্যা নাই, মুখস্থ রাখলেও চলবে। দুই একটা জিনিস না বুঝে মুখস্থ করা যায়, তবে সবকিছু না বুঝে মুখস্থ করা যাবে না, তাই না? সবকিছু যদি কেউ মুখস্থ করে তাহলে সে কিছুই মনে রাখতে পারবে না। যদি কেউ 90% বোঝে 10% সে মুখস্থ করলেও সমস্যা নাই, তাই না? আর যদি কেউ 10% বোঝে আর 90% মুখস্থ করে সে পাগল হয়ে যাবে, অথবা পড়াশোনা করে জীবনে কিছু করতে পারবে না, তাই তো? এই জন্য হচ্ছে খেয়াল করতে হবে যে অল্প অল্প জিনিস মুখস্থ করা যেতে পারে, যেগুলো বুঝতে কষ্ট হয়, তবে সবকিছু মুখস্থ করা যাবে না। এখন এই তোমার বোনাস শেয়ারের ব্যাপারে তো বললামই, যে বোনাস শেয়ার মানে হচ্ছে ওই যে শেয়ার কি জানো, বোনাস শেয়ার মানে হচ্ছে শেয়ার লভ্যাংশ, তাই না? এটা নগদ লভ্যাংশ না, শেয়ার লভ্যাংশ। লভ্যাংশ দুই প্রকার, একটা হচ্ছে নগদ লভ্যাংশ, আর একটা হচ্ছে তোমার শেয়ার লভ্যাংশ। শেয়ার লভ্যাংশের ক্ষেত্রে কি হয়, শেয়ার লভ্যাংশের ক্ষেত্রে কখনোই কোনো নগদের উপর প্রভাব পড়ে না, তাই না? শেয়ার লভ্যাংশ মানে একটু বোনাস শেয়ার, শেয়ার লভ্যাংশ মানে হচ্ছে বোনাস শেয়ার। বোনাস শেয়ার বা শেয়ার লভ্যাংশের ক্ষেত্রে কি হয়, কখনোই নগদের উপর প্রভাব পড়ে না, কখনো সম্পদের উপর প্রভাব পড়ে, এগুলো মনে রাখবা, যে কোথার উপর প্রভাব পড়ে এটা মনে রাখবা, তাহলে এমনি পারা যাবে। বোনাস শেয়ার বা শেয়ার লভ্যাংশে কখনোই নগদের উপর প্রভাব পড়বে না, কখনোই সম্পদের উপর প্রভাব পড়বে না, কখনোই দায়ের উপর প্রভাব পড়বে না। এগুলো যদি মনে রাখতে পারো তাহলে এমনি বুঝবে অ্যান্সার কি হবে, বুঝতে পারছো? তো কখনোই দায়ের উপর প্রভাব পড়বে না, কখনোই হচ্ছে সম্পদের উপর প্রভাব পড়বে না, এগুলো মনে রাখবো। বোনাস শেয়ার মানে হচ্ছে কখনোই সম্পদের উপর প্রভাব পড়বে না, কখনোই দায়ের উপর প্রভাব পড়বে না। তার মানে শুধু শেয়ার হোল্ডারের সত্ত্ব প্লাস হবে, আবার শেয়ার হোল্ডারের সত্ত্ব মাইনাস হবে। শেয়ার এমন তো আর হইতে পারে না, একটা লেনদেনের কারণে কি শুধু শেয়ার হোল্ডারের সত্ত্ব বৃদ্ধি তো আর হইতে পারে না। শেয়ার হোল্ডারের সত্ত্ব বৃদ্ধিও পাবে, আবার শেয়ার হোল্ডারের সত্ত্ব হ্রাসও পাবে, তাই না? ডাবল প্রভাব পড়বে না, ডাবল প্রভাব তো পড়বে। হ্যাঁ, ডাবল প্রভাব যেহেতু পড়বে, তাহলে এখানে শেয়ার হোল্ডার ইকুইটি প্লাসও হবে মাইনাসও হবে, দুইটাই হবে। তাহলে তো आंसर ই হবে। ই হবে, হ্যাঁ। শেয়ার হোল্ডার সত্ত্ব, মোট সত্ত্ব পরিবর্তিত হবে না, শেয়ার হোল্ডারের মোট সত্ত্বটা পরিবর্তিত হবে না। হ্যাঁ, এটা ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 বার আসছে, আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে। এই সেম জিনিসটা বারবার আসে পরীক্ষায়, এটা বারবার আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 বার আসছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে। তারপর হচ্ছে মোট সম্পত্তি হ্রাসের কারণ, মোট সম্পত্তি হ্রাস পায় কেন? মোট সম্পত্তি হ্রাস পায় হচ্ছে তোমার কিসের কারণে, দেখো তো এখানে হচ্ছে নগদ লভ্যাংশের কারণে কি প্রভাব পড়ে জানো? নগদ লভ্যাংশের কারণে হচ্ছে আলটিমেটলি, নগদ লভ্যাংশের তো দুইটা প্রভাব। তোমার একটা হচ্ছে, যদি আমি বলি নগদ লভ্যাংশের ঘোষণা, যদি বলি ঘোষণা বললে কি হয়, ঘোষণা বললে হচ্ছে তোমার এই দায় বৃদ্ধি পায়, তাই না? প্রদেয় লভ্যাংশ নামক দায় বৃদ্ধি পায়, আর হচ্ছে সংরক্ষিত আয় নামক, যেহেতু লভ্যাংশ তাই সংরক্ষিত আয় হ্রাস পায়, নাকি? সংরক্ষিত আয়টা কি হয়, মাইনাস হয় বা হ্রাস পায়। আর দায়, প্রদেয় লভ্যাংশ নামক দায় কি হয়, বৃদ্ধি পায়। প্রদেয় লভ্যাংশ নামক দায় বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে পরবর্তীতে আবার কি হয়, প্রদেয় লভ্যাংশ নামক পরবর্তীতে পরিশোধ করার সময় আবার প্রদেয় লভ্যাংশ নামক দায়টা হ্রাস পায়, সংরক্ষিত আয় হ্রাস পায়। না না, টাকা হ্রাস পায়, সংরক্ষিত আয় কেন আবার হ্রাস পাবে? সংরক্ষিত আয় একবার হ্রাস পাইছে, আর কিছু হবে না। তো এখানে সংরক্ষিত আয় হচ্ছে শেয়ার, সংরক্ষিত আয় মানে কি, শেয়ার হোল্ডার সিকিউরিটি, শেয়ার হোল্ডার সিকিউরিটি একবারই প্রভাব পড়বে। আর দায়টা যেহেতু বৃদ্ধি পাইছে, পরে আবার এই দায়টা হ্রাস পেয়ে যাবে, আর হচ্ছে তোমার নগদ হ্রাস পাবে বা সম্পদ হ্রাস পাবে, নগদ নামক সম্পদ হ্রাস পাবে। আচ্ছা, তাহলে এই যখন পরবর্তীতে পরিশোধ করা হবে তখন প্রদেয় লভ্যাংশ নামক দায় হ্রাস পাবে, আর নগদ নামক সম্পদ হ্রাস পাবে। তো এখানে দেখো, দায় একবার সৃষ্টি হইলো, আরেকবার দায় আবার হ্রাস পেলো, দায়ে কাটাকাটি করে দিলে আলটিমেটলি নগদ লভ্যাংশের কারণে কি হয় বলতো, সংরক্ষিত আয় কমে যায় আর সম্পদ কমে যায়, তাই না? আলটিমেটলি নগদ লভ্যাংশের কারণে কি কি প্রভাব পড়ে, কার কার উপর প্রভাব পড়ে? সংরক্ষিত আয় কমে যায়, আয় কমে যায়, আর নগদ কমে যায়। আর নগদ যেহেতু কমে যায় তাহলে সম্পত্তি তো হ্রাস পায়, তাই না? এটাতে সম্পত্তি হ্রাস পায় না? জি। তাহলে এটাই তো অ্যান্সার হবে, এটার কারণে সম্পত্তি হ্রাস পায়। আর অন্যগুলো যে হ্রাস পায় না সেটা একটু বুঝে নাও, তাহলে কেন হ্রাস পায় না? এটাতে হ্রাস পায় তো বুঝছো নাকি? আর অন্যগুলোতে হ্রাস পায় না, কারণ এই যে স্টক লভ্যাংশ মানে কি, শেয়ার লভ্যাংশ একটাকে বুঝাইলাম, যেটা ইহকাল পরকাল কখনো এটার কারণে নগদ প্রভাবিত হবে না, সম্পদ প্রভাবিত হবে না, দায় প্রভাবিত হবে না, বুঝতে পারছো?
শুধু মালিকানা সত্ত্বের উপর প্রভাব পড়বে, শুধু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে এবং হ্রাস পাবে। তো স্টক লভ্যাংশ মানে কি শেয়ার লভ্যাংশ। শেয়ার লভ্যাংশের কারণে কখনোই নগদের উপর প্রভাব পড়ে না, কখনোই তোমার দায়ের উপর প্রভাব পড়ে না, কখনোই মালিকানা কখনোই সম্পদের উপর প্রভাব পড়ে না, শুধু মালিকানা সত্ত্ব বাড়ে কমে। আচ্ছা, আর স্টক বিভাজনের কারণে কোনো প্রভাবই, এটা লেনদেন নয়, স্টক বিভাজন কোনো লেনদেন নয়। এটার মানে কি জানো? না স্যার। স্টক বিভাজন মানে স্টককে বিভাজন করা, ভাগ করা, বিভক্ত করা। মনে করো একটা স্টকের দাম আছে 100 টাকা, স্টক মানে শেয়ার, স্টক বা শেয়ারের দাম আছে 100 টাকা। এখন এই 100 টাকাকে তুমি ভাগ করে 10টা শেয়ার বানাইতে চাও। একটা শেয়ার 100 টাকা আছে, একটা 100 টাকার শেয়ার। এখন তুমি এটাকে যদি 10টা বানাইতে চাও তাহলে প্রতি শেয়ারের দাম কত হয়ে যাবে? তখন 10টা 10 টাকার শেয়ার হয়ে যাবে না? একটা যদি 100 টাকার শেয়ারকে তুমি বিভাজন করো, বিভাজন করলে 10টা শেয়ার বানালে প্রতি শেয়ারের দাম তখন কত হয়ে যাবে? 10 টাকা। তখন 10 টাকার শেয়ার হয়ে যাবে। এই যেভাবে বিভাজন করাকে কি বলে? তোমার হচ্ছে শেয়ার বিভাজন বা স্টক বিভাজন বলে। দেখো তো, একটা শেয়ার 100 টাকা হলে মোট কয় টাকা হয়? মোট তো 100 টাকাই হয়। এখন একটার জায়গায় 10টা শেয়ার বানাইছো, এখন প্রতি শেয়ারের দাম হয়ে গেছে 10 টাকা, এখনো মোট কয় টাকা হয়? 100 টাকাই হয়। তার মানে মোট টাকাটা সেমই তো থাকে, তাই না? শুধু একটা শেয়ার 10টা হয়ে গেল, আর 100 টাকার দামটা, প্রতি শেয়ারের দাম 100 টাকা না হয়ে এখন 10 টাকা হয়ে গেল। এতে কি মোট টাকার পরিবর্তন হয়েছে? না, মোট টাকার পরিবর্তন হয়নি। পরিবর্তনটা হয়েছে শেয়ার সংখ্যা পরিবর্তন হয়ে গেছে, প্রতি শেয়ারের মূল্য পরিবর্তন হয়েছে। শেয়ার সংখ্যা এখন একটা না হয়ে 10টা হয়ে গেল, আর প্রতি শেয়ারের মূল্য 100 টাকা না হয়ে 10 টাকা হয়ে গেল। এই পরিবর্তনটা হয়েছে, তাই না? জি। এটার কারণে কোনো লেনদেন হয়েছে? না, না, কোনো লেনদেন হয় না। যার শেয়ার সংখ্যাটা বেড়ে গেল আর প্রত্যেকটা শেয়ারের দামটা আনুপাতিক হারে কমে গেল, তাই তো? জি। আর সম্পত্তি ক্রয় যদি করি, যদি নগদ টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করি তাহলে তো নগদ চলে যাবে, সম্পত্তি বাড়বে, টাকা কমে যাবে, কাটাকাটি হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে। আর যদি ধারে ক্রয় করি তাহলে তো সম্পত্তি ধারে ক্রয় করলে সম্পত্তি হ্রাস পাওয়ার তো প্রশ্নে ওঠে না, উল্টা বৃদ্ধি পাবে। ধারে সম্পত্তি ক্রয় করলে তো উল্টা সম্পত্তি বৃদ্ধি পাবে। আর নগদে সম্পত্তি ক্রয় করলে কি হবে? সম্পত্তি বাড়বেও না, কমবেও না। তুমি নগদে যদি একটা মোবাইল ক্রয় করো, তোমার সম্পত্তি বাড়বে নাকি কমবে নাকি কিছুই হবে না? কিছুই হবে না, আর অপরিবর্তিত। ধারে যদি একটা মোবাইল ক্রয় করো, সম্পত্তি বাড়বে, পাওনা দায় দাম। বাড়বে। হ্যাঁ, দায় বাড়বে, তার মানে সম্পদ বাড়বে এক কথায়। ধারে ক্রয় করতে পারলে সুবিধা, তাই না? ধারে তো তোমার কাছে সবাই বিক্রি করবে না, বা যদি কেউ করে তোমার আপনজন বা তোমার যদি এরকম পরিচিত লোক থাকে বা পাওনাদার যদি এমন হয় তোমাকে ভালোবাসে, তাহলে তোমার কাছে ধারে বিক্রি করতে পারে। ধারে বিক্রি করলে তোমার জন্য কি সুবিধা? তুমি যদি ধারে ক্রয় করতে পারো তোমার জন্য সুবিধা, কারণ সম্পদ বাড়বে তোমার, তাই না? নগদে ক্রয় করলে কোনো সুবিধা নাই, নগদে ক্রয় করলে তো সম্পদ বাড়বে না। এখন এই কোম্পানির মালিকানা সত্ত্বকে পরিবর্তন করবেন। আমরা অলরেডি জানি যে মালিকানা সত্ত্ব প্লাস মাইনাস হয়ে যায় কোনটাতে? যে বোনাস শেয়ারে, তাই না? আর ওইগুলো তো জানি যে প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশের কারণে মালিকানা সত্ত্ব কমে যায়, লভ্যাংশ প্রদান করলে মালিকানা সত্ত্ব কমে যায়, রাইট শেয়ার বিতরণ করলে টাকা পাওয়া যায়, এবং শেয়ার ইস্যু, এটা বিতরণ মানে শেয়ার ইস্যু করা, শেয়ার বিলি করা। শেয়ার বিলি করলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় না? শেয়ার ইস্যু করলে বা শেয়ার বিতরণ করলে মালিকানা সত্ত্ব কি হয়? বৃদ্ধি পায়, পরিবর্তন হয়। টাকা বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায়, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। কোন ধরনের শেয়ার বিলি করলে নগদ অর্থ বৃদ্ধি পায় না বলো তো? বোনাস শেয়ার। আচ্ছা, এরপরে কোম্পানি যখন নিজে শেয়ার ক্রয় করে তখন তাকে কি বলে? ট্রেজারি স্টক। ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক। আচ্ছা, ঠিক আছে, আমরা